এভরিওয়ান, শুরু করছি নতুন গল্প অফিডিয়ান। লেখনীতে আমিনা। উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমের সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছে তার ছোট্ট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল সেখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এনেছেন। আজ 16 বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল। এক সময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন। তাই এই চাচাতো ভাইকে নিজের ভাইয়ের মতো করে দেখেছেন সারা জীবন, এখনও দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগনেন্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছে থেকেছেন, ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকে না, স্বামী সন্তান নিয়ে দেশের বাহিরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়া ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশিই টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা, ইশতিয়াক আহমেদ তখন নতুন চাকরি করে। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না, বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল। কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আনা, সুবিধা অসুবিধা দেখা সব কিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সেই দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে, লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা, ফুপি ছিল তার জান। ফুপির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপির সাথেই লেগে থাকতো রুমাইশা। আর ফুপিও রুমাইশাকে চোখে হারাতো। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোনো এক ছোটবেলায় এসেছিল ফুপির বাড়িতে বাবা মা আর রাফসান ভাইয়ের সাথে। সেইবার সাফওয়ান আর সাফিনের দুষ্টমি করার সময় কিভাবে যেন সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতরে শুয়ে মাঝে মাঝেই পিটপিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভরাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকেই ফুপ্পির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপ্পির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর মন খুব খারাপ হতো ফুপ্পির জন্য। ফুপ্পিও তারপর খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার বা তাও না। আজ কতদিন পর ফুপ্পির বাসায় এসেছে। সাফওয়ান আর সাফিনের সাথেও এরপর আর দেখা হয়নি। সাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুর চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি আর রুমাইশার বা ওর পরিবারের। কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনও ওর অজানা। রুমাইশাকে এইভাবে চুপ করে বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমিমা, তুমি মাথা নিচু করে বসে আছো কেন? এতদিন পর ফুপির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানে বসে আছিস তখন থেকে। তোর ফুপ্পি রান্নাঘরে আছে, ওইখানে যা, ফুপ্পির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল কাদের রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলাভাই, আমরা এখনই উঠব, আপাকে বলেন কোনো আয়োজন না করতে। বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যেই শামসুল তার অতি আদরে বোনের জন্য সারাক্ষণ এই বাড়িতে পড়ে থাকতো, সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে
যখন তিনি যেতেন তখন শামসুলের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সের শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার। তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলত শামসুল কাদের। বিপদে আপদে সব সময় বন্ধুর মতো পাশে থেকেই সে বিপদ মোকাবেলা ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল। আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন যেন নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলো লিভিং রুমে। এসে শামসুলকে ধমকের সুরে বললেন, কিরে শামসুল, এতদিন পর আসলি, এসে যাবো যাবো করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুদণ্ড বসতে দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গিয়েছে আমার, নাস্তা করে পরে যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমি মা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা সাফিনকে দেখতে পেল সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকছে। সাফিন তখন কলেজ থেকে ফিরছে মাত্র। রুমাইশাকে দেখে সাফিন ছুটে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না, উৎফুল্লতার সাথেও বলে উঠল, আপু তুমি আমাদের বাসায় এসেছো কতদিন পরে। পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলে যাবেন। কথাটা শোনা মাত্রই সাফিনের চেহারা ঠিক যেভাবে তপ করে জ্বলে উঠেছিল ঠিক সেভাবেই নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো বাসায় কারোর সাথে যে দুটো কথা বলবো তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মাজান সারাদিন থাকেন রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ের কথা তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকা সমান। আমি এই বাড়িতে যে কি বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে, ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপ্পির পেছন পেছন। রান্নাঘরে গিয়েই ফুপ্পিকে পেছন থেকে জড়িয়ে ধরল রুমাইশা। তারপর খুব আদরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপ্পি, জানো তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো, কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ড কারখানা দেখে হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়ে গিয়েছে তাও তার বাচ্চামি গেল না, ছাড় এখন দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আধমরা করে ফেলবে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশা এবার সাফওয়ানের কথা মনে পড়ল। রুনিয়াকে জিজ্ঞেস করলো, আসলেই তো সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখতে পেলাম না, ভাইয়া কোথায়? প্রতি উত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড় দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ কেন ছিলাম? আমার মনে নেই স্পষ্ট, মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না, রাফসান ভাইয়াও না। আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়াও কত কামড় দিয়েছে, কই তখন তো আমার কিছুই হয়নি, কেউ কিছু বলেও নি ভাইয়াকে। তাহলে সাফওয়ান ভাইয়া কামড় দিলে সবাই এরকম করলো কেন? রুনিয়ার চোখের কোণে চিকচিক করে উঠল জল। কে যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার, কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝল তার কথায় ফুপির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝল না রুমাইশা। অজ্ঞতার ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোলো।
কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তেও এমন কিছু ওর কানে এলো যা ও ভাবতেই পারেনি।